নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নেট সেটের পেপার 1-এর কমিউনিকেশন। এবং এই কমিউনিকেশনের টাইপ কি, ইম্পর্টেন্ট কিছু টার্ম রয়েছে যেগুলো থেকে প্রচুর পরীক্ষায় আসে, সেটা পড়তে হবে আমাদের। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এবার মানে প্রায় প্রত্যেকটা সেটেই দেখা গেছে, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন এবং মাস মিডিয়া। তা এই জায়গাগুলো আজকে আমরা কভার করব। আচ্ছা, প্রথমে কমিউনিকেশন কি এটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। মোটামুটি কমিউনিকেশন কাকে বলে, কি বিষয় আমরা প্রত্যেকেই জানি। কমিউনিকেশন মানে আমরা জানি কথোপকথন, যখন আমরা ভাষার মাধ্যমে বা যেভাবেই হোক না কেন নিজের মনের ভাব অন্য কাউকে প্রকাশ করছি, সেই বিষয়টাকে আমরা বলি কমিউনিকেশন। সেটা লিখেও হতে পারে, আকার ইঙ্গিতেও আমরা কাউকে বোঝাতে পারি, মুখে বলেও বোঝাতে পারি। এই সমস্ত ওয়ে বা রাস্তা রয়েছে যার দ্বারা আমরা একজনের সঙ্গে আরেকজন কথাবার্তা বলে থাকি বা মনের ভাব প্রকাশ করি। তাহলে এই বিষয়টাই হচ্ছে কমিউনিকেশন। এখানে জাস্ট একটা ছবি দেওয়া কমিউনিকেশনের, যে এরা কমিউনিকেট করছে বা কথা বলছে। আচ্ছা, এরপরে কমিউনিকেশনের কিছু টাইপ রয়েছে। মূলত যে গুরুত্বপূর্ণ টাইপ সেটা হচ্ছে একটা ফর্মাল কমিউনিকেশন আর একটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল এবং ইনফর্মাল এখান থেকে প্রশ্ন আসে এবং আমাদের জানতেও হবে। ফর্মাল কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? ফর্মাল বলতেই কিন্তু আমরা বুঝি, দেখবেন আমরা ফর্মাল লেটার লিখি, ইনফর্মাল লেটার লিখি। ফর্মাল লেটার আমরা কাদেরকে লিখি? কোনো একটা অর্গানাইজেশনে, কোনো ব্যাংকে, স্কুল, কলেজ, এরকম জায়গায় আমরা ফর্মাল লেটার লিখি। এবং ইনফর্মাল কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম। তাহলে সেখান থেকেই বোঝা যাচ্ছে ফর্মাল মানে হচ্ছে যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। কোনো একটা অর্গানাইজেশন রয়েছে বা কোনো একটা অফিস রয়েছে, সেই অফিসে যখন আমরা কিভাবে কথা বলবো, সেই কথা বলার বিষয়টা কিন্তু হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, যেখানে আমরা অনেকটাই ফর্মাল ওয়েতে কথা বলি। এবং সেখানে কি হয় দেখুন, এখানে রয়েছে সিস্টেমেটিক ওয়েতে হয়, অর্থাৎ তার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, সিস্টেম রয়েছে, কিভাবে বলতে হবে সেটা মেনটেন করতে হয়। যেমন অর্গানাইজেশনের একটা এক্সাম্পল হিসাবে আমি এখানে দিয়েছি। তারপরে হচ্ছে লো কনটেক্সট কালচার। এই জায়গাটা জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে লো কনটেক্সট কালচার বা হাই কনটেক্সট কালচার বলতে কি বোঝায়। লো কনটেক্সট কালচার আমরা বলতে পারি, বিশেষ করে বিদেশে আমরা দেখতে পাই, বিদেশে মানুষের সাথে মানুষের যে একটা সম্পর্ক, সেখানে দেখা যায় যে সেই সম্পর্কটা অনেক বেশি ফর্মাল। তাদের মধ্যে খুব বেশি পিএনপিসি, গসিপ, আড্ডা এগুলো খুব বেশি পরিমাণে দেখা যায় না। এরা যে পাবলিকের সাথে কমিউনিকেট করে অনেকটাই ফর্মাল ওয়েতে, মানে কেমন আছেন, ভালো আছেন, এই রকম ধরনের কথাবার্তা, এবং যেটুকু প্রয়োজন সেটুকু কথাবার্তাই বেশিরভাগ দেখা যায়। তাহলে এই ধরনের যে বিষয়টা, এটাকে আমরা বলি লো কনটেক্সট কালচার, যেটা বিদেশে বেশি পরিমাণে দেখা যায়। এবং ইন্ডিয়া আমরা পুরোপুরি বলতে পারি হাই কনটেক্সট কালচারের ওপর ডিপেন্ড করে রয়েছে, কারণ এখানে আমরা বেশিরভাগই একান্নবর্তী পরিবারে বড় হই। মামা মাসি কাকা কাকি সবাই একসাথে হই হুল্লোড় হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে শুধুমাত্র হাই হ্যালো করে আমরা থামি না, সেখানে গল্প জমিয়ে দিই। মানে একটা আড্ডা, একটা গুজব চলে, রুমার চলে। তারপর এখানে কি বলবো, মানে পিএনপিসি যেটাকে আমরা বলি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু হাই কনটেক্সট কালচারের মধ্যে দেখা যায়। অর্থাৎ আমরা ভারতবাসী হিসেবে ইন্ডিয়াতে আমরা হাই কনটেক্সট কালচার রয়েছে বলতে পারি, এবং বিদেশের দিকে আমরা বলতে পারি লো কনটেক্সট কালচার রয়েছে। আশা করি এই দুটো পয়েন্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, ফর্মাল কমিউনিকেশনের তাই বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে ফর্মাল কমিউনিকেশন অনেক বেশি সিস্টেমেটিক ওয়েতে হয়, তার একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে। যেমন আমরা স্কুলে যাই, অনেকটা ফর্মাল ওয়েতে কথা বলি, সেখানে আমাদের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, পরে যেতে হয়।
বড় বড় বিগ ব্র্যান্ডের যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানে একটা ইউনিফর্ম রয়েছে, একটা প্রোটোকল রয়েছে, এই সেগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। সেখানে লো কনটেক্সট কালচারই চলে এবং পাবলিক কমিউনিকেশন হয়ে থাকে সেখানে। ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয় বলছে, সাইক্লিক ইন নেচার। সাইক্লিক ইন নেচার মানে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন চলতেই থাকে। গ্রেপ ভাইন যেটা বলছে, এই গ্রেপ ভাইন থেকে কিন্তু প্রশ্ন আসে। গ্রেপ ভাইন কি? গ্রেপ ভাইন যেমন ধরুন আপনারা গ্রেপ দেখেন মানে আঙুর ফল, সেই আঙুর ফল মানে আঙুরের গুচ্ছ রীতিমতো, এর থেকে ও ওর থেকে ও এরকম কত পরিমাণে কোন দিকে গেছে এর গুণে হিসাব করা যাবে না। গ্রেপ ভাইন কমিউনিকেশন অনেকটা ওরকম, রিউমার বলছে মানে গুজব ছড়ানো। মানে আপনি বলছেন এক, আমরা বলি না যে কথাটার এমন জলঘোলা হয়েছে যে মূল কথা থেকে বিষয়টাই সরে গেছে। তাহলে এই রকম ধরনের যে একটা রাষ্ট্র হয়ে যাওয়া কথা, এরকম ধরনের আড্ডা, গল্প, গুজব, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে দেখা যায় এবং এটা হচ্ছে সাইক্লিক নেচার। ঠিক আছে, সাইক্লিক নেচার মানে চলতেই থাকে চলতেই থাকে, ঘুরে ফিরে আবার এদিকেই আসে, এই জন্যই বলছে। হাই কনটেক্সট কালচার, অবশ্যই এটা আমি আগেই বললাম হাই কনটেক্সট কালচার কাকে বলছে। এবং এমপ্যাথেটিক কমিউনিকেশন, এবং এমপ্যাথেটিক সেখানে একটা আবেগের বিষয় কাজ করে কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। তাহলে এভাবে আমরা বুঝে নিলাম ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন কি? ইনফর্মাল কমিউনিকেশনের জন্য কিন্তু কোনো স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আমি যখন আমার বোনের সাথে গল্প করব, বন্ধুর সাথে গল্প করব, কোনো নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে বা কোনো স্ট্রাকচার ওয়েতে আমি কিন্তু তার সাথে কথা বলবো না। কিন্তু আমি যখন কোনো অর্গানাইজেশনে আমার বসের সঙ্গে কথা বলবো, আমাকে কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনে চলতে হবে, প্রোটোকল মেনে চলতে হবে, কিছু রেস্ট্রিকশন রয়েছে সেগুলো মেনে আমায় কথা বলতে হবে। তাহলে এইখানেই আমরা বুঝলাম ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের পার্থক্য কি বা বৈশিষ্ট্য কি। এরপরে এই ফর্মাল কমিউনিকেশনের মূল দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে হরাইজনাল কমিউনিকেশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। হরাইজনাল কমিউনিকেশন, আমরা যদি হরাইজনাল লাইন টানি তাহলে আমরা জানি এটা হচ্ছে হরাইজনাল লাইন, মানে একদম স্লিপিং লাইন যেটাকে বলা হয়, শোয়া। তাহলে সেম স্ট্যাটাস সেম ডেজিগনেশনের মধ্যে যখন কথা হচ্ছে, অর্থাৎ আমিও এখানে রয়েছি এবং আমার যার সাথে কথা হচ্ছে সেও এই জায়গাতে রয়েছে, সেম স্ট্যাটাসে কথা হচ্ছে এবং সেম ডেজিগনেশনে যখন কথা হচ্ছে এরকম কোনো ব্যক্তির সঙ্গে, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে হরাইজনাল কমিউনিকেশন। আমি স্টুডেন্ট এবং আমি আমার একটা বন্ধু, সেও স্টুডেন্ট, তার সাথে কথা বলছি। বা আমি কোনো অফিসের বস এবং সেও আরেকটা কোনো অফিসের বস, দুজনের মধ্যে কথা হচ্ছে, তাহলে সেম স্ট্যাটাস হয়ে গেল। ভার্টিক্যাল কমিউনিকেশনে কি হচ্ছে? বিটুইন টিম লিডার বা অফিস বস, সিইও বস ইত্যাদি। আচ্ছা, ভার্টিক্যাল সাইনটা আমরা জানি, এই হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এখানে একজন ওপরে রয়েছেন, একজন নিচে রয়েছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এখানে একজন বসে রয়েছেন যে কমিউনিকেশন করছে, এখানেও একজন বসে রয়েছে, এর সাথে কথা এর কাছে পৌঁছবে, আবার এর সাথে কথা এর কাছে এসে পৌঁছবে। ঠিক আছে, ঠিক যেরকম আমি বলতে পারি বসের সঙ্গে তার ম্যানেজারের কথা হচ্ছে, এটা কি হচ্ছে? ভার্টিক্যাল কমিউনিকেশন বিটুইন টিম লিডার বা অফিস বস বা সিইও, এর মধ্যে যখন কথা হচ্ছে সেটা। এবার একটু মুছে নিই আমি বোঝানোর জন্য। আচ্ছা, এই গেল গিয়ে এই কমিউনিকেশন। এরপরে এবার বলছে এটা দুটো ভাগ, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড। মানে আমরা দেখেইছিলাম এরকম একটা, এখানে একজন রয়েছে এখানে একজন রয়েছে, যখন নিচের লোকটা ওপরের লোকের সাথে কথা বলছে তখন এটা কি হয়ে গেল? আপওয়ার্ড। আবার যখন ওপরের লোকটা নিচের লোকটার সাথে কথা বলছে তখন এটা হয়ে গেল ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে নামছে। ডাউনওয়ার্ড মানে উপর থেকে নিচের দিকে নামছে, মানে এই যে ম্যানেজার যিনি ছিলেন তিনি তার এমপ্লয়ির সাথে কথা বলছেন, অর্থাৎ নিচের দিকে কথা বলছেন, ডাউনওয়ার্ড। আর ইনি যে এমপ্লয়ি ছিলেন, এই এমপ্লয়ি কি কাজ হয়েছে, কতদূর হয়েছে না হয়েছে, সমস্ত নিউজ কাকে দিচ্ছেন? ম্যানেজারকে দিচ্ছেন, অর্থাৎ তার উপরের জনকে দিচ্ছেন, তাই এটা আপওয়ার্ড। আশা করি মানে এর থেকে সহজভাবে আর বলা যায় না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই গেল হরাইজনাল ভার্টিক্যাল কমিউনিকেশন। এরপরে এটা আমাদের একটু জানতে হবে আলবার্ট মেহরাবিয়ানের রুল
বা তিনি বলছেন কি, ভার্বাল মানে আমরা কতটা বলি বা লিখি তার মধ্যে থেকে যতটা কমিউনিকেশন পৌঁছয় মানুষের কাছে সেটা হচ্ছে 7%। নন ভার্বাল মানে আমরা যখন কথা বলছি না বা আকার ইঙ্গিতের মাধ্যমে, ড্রেস কোডের মাধ্যমে বোঝাচ্ছি, নন ভার্বাল বিষয়টা পুরোটাই আসবো আমি, তার মাধ্যমে 55% কথা আমরা লোকের মাধ্যমে পৌঁছতে পারছি। প্যারা ল্যাঙ্গুয়েজ হচ্ছে 38%। এই হিসাবটা মনে রাখতে হবে। ভার্বাল থেকে 7%, নন ভার্বাল থেকে 55% এবং প্যারা ল্যাঙ্গুয়েজ হচ্ছে 38%। প্যারা ল্যাঙ্গুয়েজ মানে মানে বলছে যে আমি যে কথাটা বলছি সেটা কিভাবে বলছি, আমি যেই কথাটাই কোনো লোককে বলি না কেন সেই কথা বলার ভঙ্গিটা কেমন, ধরনটা কেমন, আমি তাকে কিভাবে বলছি, এটা অনেক বেশি ম্যাটার করে কমিউনিকেশনের ক্ষেত্রে। কতটা ম্যাটার করে? 38% ম্যাটার করে। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে। এরপরে চলে আসছি হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল হচ্ছে ওরাল বা রিটেন দুভাবেই হতে পারে, এটা 7% আমরা জানি। এই ভাগগুলো খুবই সোজা, আমি একবার বলে বলে যাচ্ছি। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্টার মানে যখন দুজনের মধ্যে হচ্ছে, অর্থাৎ বিটুইন টু পার্সন, দুজন মানুষের মধ্যে যখন কথোপকথন হচ্ছে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমি কাউকে ফোন করেছি, তার সঙ্গে কথা বলছি, সেও উত্তর দিচ্ছে, আমিও তার উত্তর শুনছি এবং আমিও নিজের মতন বলছি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হলো। আমার সামনে কোনো মানুষ রয়েছে, আমিও তার সাথে কথা বলছি, সেও আমার সাথে কথা বলছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হলো। ইন্ট্রাপার্সোনাল কি হলো? ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, নিজের মধ্যে যখন কথা বলি। কেউ বলবে কেউ কি নিজের মধ্যে কথা বলে? একদম আমরা নিজে নিজে কথা বলি। যেমন আমরা পরীক্ষা হলে গেছি পরীক্ষা দিতে বসেছি, কোনো কোশ্চেন পেপার আমার সামনে এসছে এবং আমি নিজেকে নিজে কথা বলছি যে আচ্ছা এটা কি এভাবে হবে, এটা এই প্রশ্নটা কি ওরকম ছিল, তাহলে এটা যদি এটা না হয় তাহলে আমি অপশানটা কি করে ডিলিট করব, আর যদি এই অপশানটা ডিলিট করি তাহলে কি বি অপশানটা হবে। এই যে আমি নিজের সাথে নিজের কথা বলছি বা সারাদিন আমরা নিজের সাথে নিজেই কথা বলে যাই, এই বিষয়টা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল মানে উইথ ওয়ান সেলফ। যখন আমি নিজের সাথে নিজে কথা বলছি তখন হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। এরপরে রয়েছে ট্রান্সপার্সোনাল, সেখানে কি হচ্ছে বিটুইন গড, ঘোস্ট, ফিকশনাল ক্যারেক্টার। গড ভগবানের সাথে কথা বলছি, ভগবানকে প্রে করছি বা ভূত মনে করছি, কিছু যদি মনে করে থাকি এরকম। ফিকশনাল ক্যারেক্টার, কোনো কাল্পনিক কোনো ক্যারেক্টার বানিয়ে নিয়েছি, যেমন বাচ্চারা করে, কোনো পুতুলের সাথে খেলে, পুতুলের সাথে কথা বলে বা যে কোনো কিছু ভেবে নেয়, সে একটা ইমাজিন করে নেয়, ফিকশনাল ক্যারেক্টার, কাল্পনিক একটা চরিত্র ভেবে নেয় এবং তার সাথে সে কথা বলতে শুরু করে। এটা হচ্ছে ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশন নাম শুনেই বোঝা যাচ্ছে যে একের বেশি অবশ্যই হবে। বিটুইন মোর দ্যান 2%, দুয়ের বেশি লোকের সঙ্গে যখন আমি একসঙ্গে কথা বলছি, গল্প করছি, একসাথে টিফিন খাচ্ছি, আড্ডা দিচ্ছি, এটা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। তারপর হচ্ছে পাবলিক কমিউনিকেশন। পাবলিক কমিউনিকেশন আমরা জানি, আমরা রাস্তাঘাটে বেরোই, বিভিন্ন মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে কথা হয়, তাহলে কমিউনিকেশন সেক্ষেত্রে কি হয়? মাল্টিপল সোর্স অ্যান্ড মাল্টিপল রেসিপিয়েন্টস, মানে কথা বলার উৎস অনেকে আমার সাথে কথা বলতে পারে। আমি একটা দোকানে গেছি, ডিম কিনতে গেছি, ডিমওয়ালা আমার সাথে কথা বলছে, ফুল আনতে গেছি, সে কথা বলছে, এবং মাল্টিপল সোর্স যেমন হয় মাল্টিপল রেসিপিয়েন্টসও হয়। তার সাথে সাথে মাস কমিউনিকেশনের পার্থক্য কি হয়, এখান থেকে প্রশ্ন আসে। মাস কমিউনিকেশনের একটাই সোর্স থাকে এবং মাল্টিপল রেসিপিয়েন্টস থাকে। রেসিপিয়েন্টস মানে কি, কাদের কাছে কথা গিয়ে পৌঁছচ্ছে। এখানে যেমন মাল্টিপল সোর্স, অনেক সোর্স থাকে, অনেকে কথা বলছে এবং অনেকের কাছে কথা গিয়ে পৌঁছচ্ছে। আমি একটা বাসে উঠেছি, একজন লোক কথা বলবে না, সেখানে প্রচুর লোক কথা বলছে এবং সেই কথা গিয়ে পৌঁছচ্ছে অনেকের কাছে, তাই তো? ঠিক মাস কমিউনিকেশনে কি হচ্ছে, একটাই সোর্স থাকছে কিন্তু সেই সোর্সটা অনেক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আজকে ধরি আমি ইউটিউবে ক্লাস করাচ্ছি, আপনারা আমার ক্লাসটা শুনতে পাচ্ছেন, তাহলে সোর্স কিন্তু আমি একাই এখানে পড়াচ্ছি, কিন্তু এই ক্লাসটা কি একজন শুনছেন? না, এই ক্লাসটা প্রচুর মানুষের কাছে কিন্তু যাচ্ছে, যারা সাবস্ক্রাইব করুন বা না করুন, যাই করুন, প্রত্যেকেই কিন্তু মোটামুটি আমার ক্লাসটা চাইলে শুনতে পাবেন। তাহলে এটা কি হয়ে গেল? মাস কমিউনিকেশনের আন্ডারে চলে গেল, যেখানে সোর্স হচ্ছে একটা কিন্তু রেসিপিয়েন্টস হচ্ছে মাল্টিপল, প্রচুর। তাহলে আশা করি এটা বোঝা গেছে।
এই মাস কমিউনিকেশন পাবলিক কমিউনিকেশনের মধ্যে কিন্তু ডিফারেন্সটা কি এটা বুঝতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এরপরে হচ্ছে নন ভার্বাল। নন ভার্বাল মানে হচ্ছে যখন আমি লিখে বা বলে কাজ করছি না, যখন আমি আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝাচ্ছি। যেমন এক্সাম্পল পশ্চার, আমার পশ্চার কেমন, আমি কিভাবে রয়েছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম রয়েছে, আই কন্ট্যাক্ট কিভাবে করছি আমি কারোর সাথে, ব্লিঙ্কিং, চোখ পিটপিট করছি কিনা, আমার ফেসিয়াল এক্সপ্রেশন, আমার মুখ কিরকম, কিভাবে আমি তাকে বোঝাচ্ছি, আমার পার্সোনাল প্রেজেন্টেশন কেমন, যেটা দেখা হয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে, আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি, আমি কনফিডেন্ট কিনা, এই বিষয়টা বোঝায়। টাইমের মাধ্যমে বোঝা যায়। টাইম বলতে আমাকে যেই সময় দেওয়া হয়েছে আমি তার মধ্যে চলে এলাম, তার আগে চলে এলাম, তাতে লোকটার কাছে একটা মেসেজ গেল, বা আমাকে একটা সময় দেওয়া হয়েছে 2-3 ঘন্টা পেরিয়ে গেছে আমি এখনো পৌঁছতে পারলাম না, তাতেও কিন্তু একটা লোকের কাছে আমার সম্পর্কে একটা ধারণা গিয়ে পৌঁছলো, যার জন্য আমাকে মুখে কিছু বলতে হলো না এবং কাকে লিখিত কিছু দিতে হলো না, এর দ্বারা সে বুঝতে পেল। টাইম, স্মেল ইত্যাদি সমস্ত কিছু হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। এবার এখানে ইম্পর্টেন্ট কিছু টার্ম আমাদেরকে জানতে হবে যেখান থেকে প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো গ্রিক ওয়ার্ড, এগুলো আর অন্যভাবে কিছু বলার নেই। ক্রোনোমিক্স, ক্রোনোমিক্স হচ্ছে টাইম, সময়কে বোঝাচ্ছে। ক্রোনোমিক্স হচ্ছে টাইম। এই ক্রোনোমিক্সের সাথে যেটা সব থেকে বেশি গুলিয়ে যায় সেটা হচ্ছে এটা ক্রোমাটিক্স কিন্তু কালার, তাই এটা যেন না গোলায় আগেই বলে দিলাম। ক্রোনোমিক্স হচ্ছে টাইম, আর হচ্ছে ক্রোমাটিক হচ্ছে কালার। আচ্ছা, প্রক্সিমিস হচ্ছে স্পেস বা ডিস্টেন্স, কোনো মানুষের সাথে কোনো মানুষের ডিস্টেন্স কতটা দূরত্বে সে দাঁড়িয়ে আছে, কতটা কাছে দাঁড়িয়ে আছে, এর দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি সেই লোকটার সাথে তার সম্পর্ক কি। মানে একটা ভাই বোন কতটা দূরত্বে দাঁড়াতে পারে, বা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কতটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছে, এটা দেখে কিন্তু আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারি তাদের মধ্যে সম্পর্কটা কিরকম। অলফ্যাকশন, স্মেল, তারপর হচ্ছে হ্যাপটিক্স হচ্ছে টাচ। ঠিক আছে, টাচ মানে আমরা কি বুঝি? টাচ বলতে গুড টাচ ব্যাড টাচ অবশ্যই এখানে আসতে পারে। মানে বলতে চাইছে কারো টাচ, কেউ আমাকে ধরলো, কেউ আমাকে পিঠে চাপড়ালো বা হাতের ওপর হাতটা রাখলো, আমি সেই টাচে বুঝে যাব সে আমাকে কি বলতে চাইছে, এই বিষয়টা। আচ্ছা, কাইনেসিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন। ক্রোমাটিক আগেই বললাম। সাইলেন্স মানে টোন রিলেটেড। আচ্ছা, ভোকালাইজ অবশ্যই ভয়েস রিলেটেড, এগুলো মনে রাখতে হবে কিন্তু। প্যারালিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে আমার টোন কেমন, পিচ কেমন, এই ইম্পর্টেন্ট টার্মগুলো মনে রাখতে হবে। আমার টোন, আমি কি টোনে কথা বলছি, কতটা স্পিডে কথা বলছি, কতটা আমার গলার ভঙ্গি, স্বর কত উঁচুতে, সেটা আমার ভলিউম, এগুলো হচ্ছে প্যারালিঙ্গুইস্টিক। আর প্যারা ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় সেটা হচ্ছে দ্য ওয়ে ইউ সে হোয়াট ইউ সে, তুমি যেই কথাটা বলছো সেটা কিভাবে বলছো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা 38% দেখেছিলাম। নেক্সট অ্যান্ড লাস্ট, আশা করি এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, মাস কমিউনিকেশন, খুব খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। মাস কমিউনিকেশন হচ্ছে কি, যেখানে গণমাধ্যম আসছে, অর্থাৎ যেখানে টেলিভিশন আসছে, ইন্টারনেট আসছে, বিলবোর্ড, ম্যাগাজিন, নিউজ পেপার, লিফলেট, সোশ্যাল মিডিয়া, রেডিও, এই সমস্ত কিছু হচ্ছে মাস কমিউনিকেশনের আন্ডারে। আরেকটা ছবি দেখে নিই আমরা। মাস মিডিয়া, মাস কমিউনিকেশন দেখতেই পাচ্ছি, টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন, ভিডিও, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এই সমস্ত এক্সাম্পল কিন্তু মাস মিডিয়ার আন্ডারে। নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের যেটা জানতে হবে যে মাস কমিউনিকেশন বা মাস মিডিয়া যাই বলি না কেন, এর বৈশিষ্ট্য কি হতে পারে। এটা হচ্ছে হিউজ পপুলেশন, খুব স্বাভাবিক। আমি যদি নিউজ পেপারও ধরি তাহলে আজকের ডেটে হয়তো সংবাদপত্র লোকে কম পড়ে, কিন্তু একটা সময় ছিল যে প্রচুর পরিমাণে বাড়িতে প্রত্যেকে সংবাদপত্র পড়তো, পেপার রাখতো। এখন যদি আমরা বলি সংবাদপত্র পড়ছি না, তাছাড়াও নর্মালি কিন্তু এই এবিপি আনন্দ বা জি নিউজ যেগুলো থাকে না কেন, সেখান থেকে কিন্তু আমরা নিউজ শুনি। সুতরাং এখানে কিন্তু হিউজ পপুলেশন দেখা যাচ্ছে। আমি এটা নিউজের ক্ষেত্রে বললাম, এছাড়া মুভিজ, কার্টুনস ইত্যাদি অনেক কিছুই রয়েছে। ওয়ান সোর্স, এটা আগেই পড়েছি, একটা সোর্স থেকেই আসছে।
আনলিমিটেড রিসিভার, তাই তো? এই যে আমি এখন ক্লাস করাচ্ছি, আমার কথাটা শোনার জন্য, আমার ক্লাসটা বোঝার জন্য এর কিন্তু কোনো সীমিত সংখ্যা নেই যে এই কজনই ক্লাস করতে পারবে, সেরকম কোনো ব্যাপার নেই। যত ইচ্ছে ক্লাস করতে পারবে, যত ইচ্ছে সাবস্ক্রাইব করতে পারবে, যত ইচ্ছে আমার কথা শুনতে পাবে, যেভাবেই হোক সে কিন্তু আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। প্রচুর মানুষ এখানে থাকতে পারবে, কিন্তু সোর্সটা কিন্তু আমি একা। নেক্সট এর যেটা মনে রাখতে হবে, এই মাস কমিউনিকেশনের যে মিডিয়াগুলো, প্রথমে কি এসেছিল? প্রথমে প্রিন্ট মিডিয়া এসেছিল। প্রিন্ট মিডিয়ায় আমরা কি কি দেখেছিলাম? বুক দেখেছিলাম, নিউজ পেপার দেখেছিলাম, ম্যাগাজিন, কমিক্স, জার্নাল, পাবলিকেশন, এগুলো প্রিন্ট মিডিয়া। এরপরে হচ্ছে ব্রডকাস্ট মিডিয়া পাচ্ছি। ব্রডকাস্ট মিডিয়া যেমন ফিল্ম, টিভি, রেডিও, এগুলো। তারপরে ডিজিটাল মিডিয়া, যেটা আমাদের নামগুলো মিডিয়ার নয়, এটা ভুল। আচ্ছা, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইবুক, পডকাস্ট, ভডকাস্ট, ব্লগ, ভিডিও, প্ল্যাটফর্ম, ব্লগ, এইগুলো। তারপরে ব্লগ আর ব্লগ কি এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, আউটডোর মিডিয়া কি? আউটডোর মিডিয়ার মধ্যে পাচ্ছি ব্যানার, পোস্টার, বিলবোর্ড, এগুলো হচ্ছে আউটডোর, অর্থাৎ আউটডোরে রাখা হয়, তাই তো? আউটডোরে থাকে। বিভিন্ন ট্রেনে আমরা দেখতে পারি, বিভিন্ন রাস্তায় বড় বড় ব্যানার টানানো হয়, তাই তো? তার দ্বারা আমরা বুঝতে পারি যে পিসি চন্দ্রের গয়না বা ইত্যাদি কিছু। এই ব্যানারের মাধ্যমে শিক্ষকতার কি বলবো আর কি, অ্যাড দেওয়া হয়, ইত্যাদি নানান বিষয় রয়েছে। বিলবোর্ড, পোস্টকার্ড, মানে পোস্টার, এগুলো সব হচ্ছে আউটডোর মিডিয়া। তাহলে এগুলো আমরা পেলাম। তাহলে মাস কমিউনিকেশন সম্পর্কে মোটামুটি ধারণা হলো। এখান থেকে কিন্তু এগুলোই বেসিক প্রশ্ন, মানে বেসিক বিষয়। এখান থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে এনটিএ নানানভাবে আমাদেরকে বিচলিত করবার জন্য। কিন্তু আমরা যদি খুব ভালো করে পড়ে থাকি তাহলে খুব একটা কমিউনিকেশন থেকে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আমি এই জায়গাটা বোঝাতে পেরেছি। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। ক্লাসটা ভালো লাগলে লাইক করতে পারেন, আমি কাউকেই জোর করব না, আপনাদের ব্যাপার। এবং অবশ্যই আমাকে কমেন্টে এটা জানাবেন যে বুঝতে পারলেন কি পারলেন না। পারলেও আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের লাইক কমেন্টই মানে আমার ইন্সপিরেশন, এবং আমাকে খাটতে এবং আপনাদেরকে পড়াতে আমার খুব ভালো লাগে। এবং যতটা আমি নিজে জেনেছি, যতটা আমি নিজে শিখেছি, আমি চেষ্টা করি আমার নিজের মতন করে বলতে। যদি সত্যিই কেউ উপকৃত হন সেটা আমারই ভালো লাগবে, এবং অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।